মাওলানা ভাসানী ভারতীয় উপমহাদেশে জন্ম নেওয়া এমন এক প্রবাদ পুরুষ, যার বাংলার নিপীড়িত, বঞ্চিত আর অসহায় লোকদের অধিকার আদায়ের সংগ্রামের এমন কোনো শাখা নেই যেখানে তার পায়ের ধুলা পড়েনি। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি লাখ লাখ জনতাকে সামনে রেখে এই কাগমারির মাটিতে দাঁড়িয়েই বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ঐতিহাসিক সেই সম্মেলন আজ সবার কাছে পরিচিত কাগমারি সম্মেলন নামে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ঐতিহাসিক সেই ময়দান, তুলে ধরব সেই সম্মেলনের পুরো ইতিহাস। মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল টাঙ্গাইলের কাগমারি গ্রামে। মাওলানা ভাসানী সেই সম্মেলনে এই কাগমারির বুকে দাঁড়িয়ে পশ্চিম পাকিস্তানের সরকারকে বলেছিলেন, যদি পূর্ব পাকিস্তানে শোষণ অব্যাহত থাকে, যদি বাংলার মানুষের ন্যায়সঙ্গত দাবি অনুযায়ী পূর্ব বাংলা স্বায়ত্তশাসন না পায়, তাহলে বাংলার মানুষ একদিন হয়তো পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। দর্শক মণ্ডলী, আজ আপনি আমি প্রত্যেকেই খুব সহজেই বলতে পারি আসসালামু আলাইকুম, কিন্তু মাওলানা ভাসানীর মুখে উচ্চারিত আসসালামু আলাইকুম ধ্বনি চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল বাংলার স্বাধীনতার প্রতীক হিসেবে। দর্শক মণ্ডলী, এটাই সেই ময়দান যেখানকার সম্মেলনের অগ্নিমঞ্চে দাঁড়িয়ে মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম বলার মধ্য দিয়ে প্রথম ব্যক্তি হিসেবে বাংলার স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। মাওলানা ভাসানী সেদিন এই ময়দানের মঞ্চ থেকে এমন এক সময় পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন যখন তার নিজের দল অর্থাৎ আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায়, এমনকি তিনি নিজেও তখন আওয়ামী লীগের সভাপতি, আর তারই দলের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান তখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু মাওলানা ভাসানীর কাছে কোনো নেতা নয়, বরং সর্বোচ্চ গুরুত্ব ছিল বাংলার নিপীড়িত মানুষের অধিকার। হ্যাঁ দর্শক, এটাই সেই ঐতিহাসিক ময়দান যেখানে 1957 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক কাগমারি সম্মেলন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক কাগমারি সম্মেলন স্থলে। আমার চারপাশে যে বিশাল আকৃতির একটি মাঠ দেখতে পাচ্ছেন, যেখানে এখনো জলে টইটুম্বুর করছে, এই সেই জায়গা যে জায়গাটিতে ঐতিহাসিক কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সম্মেলনে মাওলানা ভাসানী এই সম্মেলন স্থলে লক্ষ লক্ষ মানুষের সামনে তার ঐতিহাসিক সেই ভাষণটি দিয়েছিলেন। এইটি সেই জায়গা। দর্শক মণ্ডলী, এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব যে কতটুকু আপনি যদি সাদা চোখে দেখেন তাহলে মনে হবে যে এটি আর বাংলাদেশের আর 10টি বিলের মতোই সাধারণ একটি বিল বা মাঠ, কিন্তু আসলে তা নয়। এটি সাধারণ বিল নয়। এই বিলটিতে ওই দিন সম্মেলনের দিন স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে যারা সেই সম্মেলনটি দেখেছেন, যারা সেই সম্মেলনের দিন এখানে ছিলেন, তারা বলছেন যে অন্তত 50 থেকে 60 লক্ষ মানুষ এই পুরো বিল জুড়ে যতদূর চোখ যায় ততদূরই শুধু বিল আর বিল, মাঠ আর মাঠ, মানে পুরোটাই চক ছিল। আর এখন যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমার পেছনে বা সাইডে, ওই সময় কিন্তু কোনো বাড়িঘরই ছিল না, একটা বাড়িঘরও ছিল না, পুরোটাই একেবারে ফাঁকা ছিল। আর এই ফাঁকা ছিল বলেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ঐতিহাসিক কাগমারি সম্মেলনের জন্য এই জায়গাটি নির্ধারণ করেছেন। হ্যাঁ দর্শক, সেদিন এই ময়দান সহ চারপাশে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ছিল শুধুই মানুষ আর মানুষ। কাগমারির বুকে সেদিন এত মানুষ জড়ো হয়েছিল যে এত বড় সম্মেলন আজ অবধি বাংলার মাটিতে কোনো জায়গায় অনুষ্ঠিত হয়নি।
4 দিনের সেই সম্মেলন যাতে সুষ্ঠু এবং ভালোভাবে শেষ করা যায় সেজন্য মাওলানা ভাসানী হাতে নিয়েছিলেন এক বিশাল কর্মপরিকল্পনা। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনের নকশা এমনভাবে প্রণয়ন করেন যে সেই সম্মেলনটি রীতিমতো এক উৎসবের আমেজে পরিণত হয়। ভাসানী চেয়েছিলেন তার সেই ঐতিহাসিক সম্মেলনকে তিনি আন্তর্জাতিক রূপ দেবেন এবং তিনি এমনভাবে সম্মেলনটি করবেন যেন বোঝা না যায় যে এটি কোনো রাজনৈতিক সমাবেশ। আর এজন্য তিনি তার সেই সম্মেলনের নাম দিয়েছিলেন পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন। শুধু তাই নয়, সেই সম্মেলনে তিনি আমন্ত্রণও করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গদের। কে ছিলেন না সেই সম্মেলনে? বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে প্রখ্যাত লেখক আব্দুল হাকিম, হুমায়ুন কবির, শওকত ওসমান, ডক্টর কুদরতে খোদা, মাওলানা আব্দুল কাদের, শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লেখিকা রাধারানী দেবী, অতুল আনন্দ, পল্লীকবি জসিমউদ্দিন সহ বহু সংখ্যক বুদ্ধিজীবীর আগমন ঘটেছিল এই কাগমারির বুকে। শুধু তাই নয়, এই সম্মেলন উপলক্ষে টাঙ্গাইল শহর থেকে সন্তোষের কাগমারি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক জুড়ে তৈরি করা হয়েছিল 51টি তোরণ। আর সেই প্রতিটি গেটের নামকরণ করা হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং ব্রিটিশ বিরোধী উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণকারী নেতাদের নামে। দর্শক মণ্ডলী, অর্থাৎ এই যে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, এই রাস্তাটি কোনো সাধারণ রাস্তা নয়। সেদিন এই সড়ক জুড়েই নির্দিষ্ট দূরত্ব পর পর তৈরি করা হয়েছিল এক একটি গেট বা তোরণ। তোরণগুলির গায়ে লেখা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরণ, মহাত্মা গান্ধী তোরণ, মাওলানা মোহাম্মদ আলী তোরণ, কাজী নজরুল ইসলাম তোরণ, মহাকবি ইকবাল তোরণ, নেতাজি সুভাষ বোস তোরণ, হাজী শরীয়তুল্লাহ তোরণ, শহীদ তিতুমির তোরণ, পণ্ডিত জওহরলাল নেহরু তোরণ, হাজী মোহাম্মদ মহসিন তোরণ, লেলিন তোরণ, মাও সেতুং তোরণ, মাওলানা রুমি তোরণ, ইমাম আবু হানিফা তোরণ, ইমাম গাজ্জালি তোরণ, এভাবে 51টি তোরণের নামকরণ করেছিলেন ভাসানী নিজেই। তবে সর্বশেষ তোরণটি ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে। ঐতিহাসিক সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন প্রখ্যাত লেখক কাজী মোতাহার হোসেন। মাওলানা ভাসানী তার সেই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর বাঘা রাজনীতিবিদ, কূটনৈতিক এবং সরকার প্রধানদের। তিনি আমন্ত্রণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, চীনের উপপ্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটেনের বিরোধী দলের নেতা সহ বহুজনকে। কাগমারি প্রাইমারি স্কুলের পাশে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড় দিয়ে সামনে সামান্য একটু হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক সেই ময়দানে। দর্শক, কাগমারি সম্মেলনকে প্রাণবন্ত করার জন্য সেদিন এই চারপাশেই বিরাজ করছিল এক অন্যরকম উৎসবের আমেজ, বসেছিল গ্রামীণ মেলাও। শুধু তাই নয়, সেই সম্মেলনকে প্রাণবন্ত করার জন্য ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী ম্যাডাম আজুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন সম্মেলনে। সেই সম্মেলনে গান পরিবেশন করেছিলেন প্রখ্যাত বাউল শিল্পী ও গীতিকার শাহ আব্দুল করিম, প্রখ্যাত শিল্পী মুস্তফা জামান আব্বাসী এবং হরলাল রায়ের মতো বিখ্যাত লোকগীতি শিল্পী। দর্শক মণ্ডলী, হরলাল রায় হলেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়ের পিতা। বাবার সাথে সেদিন শিশু রথীন্দ্রনাথও এসেছিলেন এই সম্মেলনে। শুধু তাই নয়, রীতিমতো 50 লাখ লোকের আয়োজন, সেটাও আবার টানা 3 থেকে 4 দিন। বিশাল এই আয়োজনে আগত সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। মাওলানা ভাসানীর মুরিদান এবং ভক্তরা রীতিমতো গরু, খাসি, চাল, ডাল, মরিচ, মশলা সবই এনেছিলেন। দিন রাত একটানা
বিরতিহীনভাবে চলত রান্না আর খাওয়া দাওয়া। সেই সম্মেলনে যারা সিলেট থেকে এসেছিল তারা সঙ্গে এনেছিল শীতল পাটি, আর যশোর মানিকগঞ্জ থেকে যারা এসেছিল তারা এনেছিল খেজুরের পাটি। একটি দুটি নয়, হাজার হাজার পাটি এসেছিল সম্মেলনে। কাকমারি সন্তোষ সহ আশপাশ এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল হাজার হাজার তাঁবু এবং টয়লেট। বিদেশি অতিথিদের জন্য বিশেষ তাঁবুর পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছিল স্থানীয়দের বিশেষ কিছু বাড়ি। এছাড়াও ভিভিআইপিদের জন্য ঢাকাতে বরাদ্দ রাখা হয়েছিল হোটেল। কাকমারি সম্মেলনকে ঘিরে ভাসানী এই মাটিতে যে ধরনের ব্যবস্থা দেখিয়েছিলেন তা আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে গেঁথে আছে। নতুন প্রজন্মের লোকেরাও বড়দের কাছে শুনে সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করেন, গল্প আড্ডায় মেতে ওঠেন কাকমারি সম্মেলন নিয়ে। ওই সময়টা বলে সুন্দর একটি ইয়ের মতো আসলো, মাঠের মতো আসলো, যে মাঠটা বোঝায় ভর্তি মানুষের, কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল ছাত্র ঐক্যের জনতর সমুদ্রে বেসে গেছিল ওই অত্র এলাকাটা এই মাঠটার মধ্যে। এখন হয়তো পরিস্থিতি এইরকম আমাদের, কারণ এখন আর আগের মতো ওই রকম নাই, এই জন্য এই জায়গাটা এখন এইভাবে আছে। এই জায়গাটিতে এই যে এই পাশটাতে কোনো একটি জায়গায় মঞ্চ ছিল। আমাকে ওই এখানকার যে যারা বয়স্ক ভদ্রলোক আছেন তারা আমাকে বলেছেন এই জায়গাটিতে, আমার পেছনে যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটির ওখানেই মঞ্চ ছিল, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাতে মঞ্চ ছিল বা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোন জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটা আমি নির্দিষ্ট করতে পারিনি। হ্যাঁ দর্শক, কাকমারি সম্মেলন তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট মাইল ফলক। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এ এক স্মরণীয় ঘটনা। সম্মেলনের সময় মাওলানা ভাসানী কাকমারি সন্তোষের বুক চিরে চলে যাওয়া এই সড়কের নাম দিয়েছিলেন বিশ্বভ্রাতৃত্ব ও স্বাধীনতার সড়ক। দর্শক মণ্ডলী, স্বাধীনতা শব্দ জুড়ে দিয়ে ভাসানীর করা এই নামকরণের তাৎপর্য ছিল তুলনাহীন। তবে এখানে মূল সম্মেলন অর্থাৎ সাংস্কৃতিক সম্মেলন শুরুর আগে সন্তোষের এই জমিদার বাড়িতেই অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। আর রাজনৈতিক এই অধিবেশনের পর মাওলানা ভাসানী বক্তৃতা দেন কাকমারি ময়দানের মূল সম্মেলনে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই কাকমারি সম্মেলনে দেওয়া ভাসানীর বক্তৃতা দেওয়ার ঐতিহাসিক ছবি, যেখানে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পাশে বসিয়ে ভাসানী বলেছিলেন চট্টগ্রামে নৌবাহিনীর সদর দপ্তর করতে হবে, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে শুধুমাত্র সেনাবাহিনী, পররাষ্ট্র এবং মুদ্রানীতি, বাকি সব কিছু হবে স্বায়ত্ত শাসনের ভিত্তিতে। পূর্ব বাংলার নিপীড়িত, শোষিত, বঞ্চিত লোকদের এই ন্যায়সঙ্গত দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। দর্শক মণ্ডলী, ভাসানীর এই হুঙ্কার ছিল স্বয়ং স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে পাকিস্তানেরই একটি ভূখণ্ডকে আলাদা রাষ্ট্র করার সংকেত, হুঁশিয়ারি। কিন্তু ভাসানীর এই দাবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেনে নেননি। চাচা, আমি ওই কাকমারি সম্মেলনের কথা আমরা বইয়ে পড়েছি, আপনারা কি সেই সম্মেলনটা দেখেছিলেন সেই সময়? আপনার বয়স কেমন হবে তখন? কত বড় ছিলেন ওই 57 কাকমারি সম্মেলনের সময়? 10-12 বছর। কিছু মনে পড়ে ওই দিন কি কি হয়েছিল? এত কিছু মনে নাই। দাবি করছিল মিক্সার সরবার হয়ে গেছে, সরবারকে দাবিটা প্রত্যাখ্যান করার পরে মিটিংটা ভেঙে যায়, নৌকা ভর্তি খানা সব নষ্ট হয়ে যায়। নৌকা ভর্তি খানা মানে কি ছিল খানা হিসেবে? খিচুড়ি, ভাত। খিচুড়ি আর ভাত রান্না হয়েছিল কোথায়? ওইখানেই। ওই সম্মেলন মাঠের পাশেই? না, ওই পাশে ওই রাস্তায়। নৌকা কি পানিতে ছিল নাকি শুকনা জায়গায় ছিল? কিছু নৌকা শুকনা জায়গা ছিল, কিছু নৌকা পানি ছিল। তার মানে দূরে কোথাও রান্না হয়েছে, ওই রান্না খাবার নৌকাতে করে নিয়ে ছিল এরকম? ওইখানেই রান্না করছে, ওইখান থেকে মানে নৌকায় ঢালছে, ওইখান থেকে লোকেরা খাবার দিচ্ছে।
এই জায়গা কেন্দ্রিক মৌলানা ভাসানীর কোনো স্মৃতি আছে? যেখানে বটগাছের নিচে বসে বসে সম্মেলনের সম্মেলনের কি প্ল্যান করছে? প্ল্যান করছে, শেখ মুজিবুর নিয়ে মিটিং করছে। কোন বটগাছ? ওখানে বটগাছ ছিল? বটগাছ ছিল। দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি হজরত শাহজামান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারের সামনে, এবং এই জায়গাটি অবশ্যই ঐতিহাসিক জায়গা, কারণ এখানে বহুবার পা ফেলেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শুধু তাই না, দিনের পর দিন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে তিনি দিনের পর দিন কাটিয়েছেন, রাতের পর রাত কাটিয়েছেন। আর এই যে এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমার এই যে এই পাশে একটি কুয়া দেখতে পাচ্ছেন, এই কুয়াটি কিন্তু ওই আমলের আদি কুয়া, এবং এই কুয়ার পানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ এই গ্রামবাসী এখনও যারা বেঁচে আছেন, ওই সময়ের মুরব্বীরা, তারাও খেয়েছেন। আর এই কুয়ার পাশে এই যে জাম গাছ দেখতে পাচ্ছেন, যে জাম গাছটি, এই যে এটি কিন্তু একটি জাম গাছ, এই জাম গাছের কাছেই একটি বিশাল আকৃতির বট গাছ ছিল, এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই বট গাছের তলায় বসেই ঐতিহাসিক কাগমারি সম্মেলনের নকশা করেছিলেন, প্ল্যান করেছিলেন। হ্যাঁ দর্শক, এখানেই ছিল সেই ঐতিহাসিক বটগাছ, যেখানে আওয়ামী লীগের ওই সময়ের সাধারণ সম্পাদক শেখ মুজিব নিজেও এসেছেন বহুবার। শুধু তাই নয়, এই কুয়ার পানিও পান করেছেন শেখ মুজিব, ভাসানী, প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বহু গুণীজন। কিন্তু কাগমারি সম্মেলনে ভাসানী বাংলার যে স্বায়ত্তশাসনের দাবি করেন, তা প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী মেনে নেননি। তবে নীতির সাথে আপোষ করেননি মাওলানা ভাসানী। এরপর আপোষহীন নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকেই পদত্যাগ করেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে বলেন, আমরা পূর্ব বাংলার অসহায় লোকদের মুখে হাসি ফোটানোর জন্য আওয়ামী লীগ তৈরি করেছিলাম। শহীদ, আজ তুমি প্রধানমন্ত্রী হয়ে সব কিছু ভুলে গেলে। দর্শক মণ্ডলী, গোটা দুনিয়ায় এমন একটি নজিরও নেই যে কোনো ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায় পদত্যাগ করেছেন। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী এমনই এক নেতা ছিলেন যার কাছে দল কিংবা নেতা নয়, বরং সব সময় একমাত্র অগ্রাধিকার ছিল বাংলার নিপীড়িত মানুষের কাছে দেওয়া অঙ্গীকার, ওয়াদা। ভাসানী এমন এক নেতা ছিলেন যে কথা একবার বলেছেন, যাকে একবার কথা দিয়েছেন, সে কথা তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। যদি তা না পারেন তাহলে পদ ছেড়ে দেবেন। তিনি তাই করেছেন। মাওলানা ভাসানী নিজের হাতে গড়া দল আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে পূর্ব বাংলার মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 1957 সালের 25 জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী একজন দূরদর্শী নেতা ছিলেন। কাগমারি সম্মেলনে আসা প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার যদি তার দাবি মেনে না নেয় তাহলে আগামী 12 বছরের মধ্যে পূর্ব বাংলা স্বাধীন হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হতে সময় লেগেছিল 14 বছর। কিন্তু দেশ স্বাধীন হলেও মাওলানা ভাসানীর সংগ্রাম চলতেই থাকে। পূর্ব বাংলার তিনি একমাত্র নেতা যিনি ক্ষমতার স্বাদ না নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন কেবলই বাংলার পিছিয়ে পড়া, বঞ্চিত, শোষিত লোকদের জন্য রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন। ভাসানী একমাত্র নেতা যিনি 1976 সালের 16 মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলার লাখো জনতা নিয়ে লং মার্চ করেছিলেন। মাওলানা ভাসানী এমন এক সময় লং মার্চ করেছিলেন যখন তার বয়স ছিল 96 বছর। তিনি বুঝতে পেরেছিলেন যে ফারাক্কা বাঁধ নির্মাণ করলে পুরো বাংলাদেশে বিপর্যয় নেমে আসবে। আজ থেকে প্রায় 50 বছর আগে ফারাক্কা বাঁধ সম্পর্কে তিনি যা অনুমান করেছিলেন, আজ সেটাই ঘটেছে বাংলাদেশে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ শুকিয়ে গেছে।
ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালে নলকূপে পানি ওঠানো যায় না। মরুভূমি হওয়ার শঙ্কা জেগেছে পুরো রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী ছিলেন এমন এক প্রবাদ প্রতিম নেতা যার গোটা জীবন ছিল কেবলই আত্মত্যাগের, যার অসীম সাহস, আদর্শে ভরা নেতৃত্ব, সংগ্রামী জীবন আর নির্ভীকতায় আজও যে কোনো সংকটে সংগ্রামে বাংলার মানুষকে অনুপ্রেরণা যোগায়।